পুরনো গ্রামে ছোট একটা কাঁচা মাটির ঘর। ছাদের ঘরের কিছু অংশ ভাঙা। মা রান্না করছেন। তিন ভাই ছোটবেলায় বসে মাকে দেখছে। শোনো রিতেশ, রাকেশ, সুমিত, আমাদের ঘরটা হয়তো খুব ছোট আর আমাদের কাছে টাকাও নেই, কিন্তু আমি চাই তোমরা তিন ভাই একদিন এমন বড় হও যেন সবাই বলে গরিব ঘর থেকে কত বড় মানুষ বের হতে পারে। মা, তুমি এত কষ্ট করো কেন? সারা দিন কাজ করো আর রাতেও আমাদের জন্য খাবার রান্না করো। মা হওয়ার পর কষ্ট বলে কিছু থাকে না রে। ছেলেদের মুখে একবার হাসি দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। মা, আমি বড় হয়ে প্রচুর টাকা কামাবো, তোমাকে আর এই ভাঙা ঘরে কখনোই থাকতে দেব না। কয়েক বছর পর তিন ভাই এখন বড় হয়েছে। সবাই চাকরি পেয়েছে। তারা ঘরে বসে কথা বলছে। দাদা, মনে আছে এই মাটির ঘরের কাহিনী? মা কত কষ্ট করে আমাদের বড় করেছে বলো তো। হ্যাঁ রে, মা কত রাত না খেয়ে থেকেছে, কিন্তু আমাদের কখনো বুঝতে দেয়নি। আজ আমরা তিন ভাই চাকরি করি। দাদা, আমি একটা কথা ভাবছিলাম, আমরা কি শহরে একটা নতুন বাড়ি নিতে পারি না? ঠিক বলেছিস, মা সারা জীবন কত কষ্ট করেছে, এখন তাকে একটু সুখে থাকতে দেওয়া উচিত। হ্যাঁ, আমরা যদি তিন ভাই একসাথে কাজ করি তাহলে কিছুই অসম্ভব নয়। শহরে নতুন একতলা বাড়ি। মা দরজার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। কোথায় এটা? এত সুন্দর বাড়ি! এটা কার বাড়ি? মা, এটা তোমার বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ মা, আমরা তিনজনে মিলে কিনেছি এই বাড়ি। তুমি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছো মা। আজ আমরা চাই তুমি শান্তিতে থাকো। আমি আমি কখনো ভাবিনি আমার ছেলেরা একদিন আমাকে এত বড় সুখ দেবে। মা, আজ আমরা যা হয়েছি সব তোমার জন্যে। তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতেই পারতাম না। সব ছেলেরাই যেন এমন হয় যারা মায়ের কষ্ট কখনো ভোলে না। তিন ভাই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। মা তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। আরে লতা, এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। লতা কাকিমা ভেতরে এসে সোফায় বসেন। সত্যি বৌদি, তোমার নতুন বাড়িটা তো একদম রাজপ্রাসাদের মতো লাগছে। তোমার ছেলেরা খুব পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ লতা, ভগবানের আশীর্বাদ আর ছেলেদের পরিশ্রমেই এই দিন দেখতে পেলাম। ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় করেছি। তা তো আমি জানি বৌদি, সব নিজের চোখে দেখেছি। যখন তোমরা ওই কাঁচা ঘরে থাকতে তখন কত সমস্যা ছিল, কিন্তু দেখো আজ তোমার তিন ছেলে কত বড় হয়েছে। হ্যাঁ, রাকেশ, সুমিত আর রিতেশ এখন তিনজনই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আর একটা কথা বলি লতা, আমার তিন ছেলেকে কত সুন্দর লাগে, তাই না? আরে বৌদি, এটা আবার বলার কথা? তোমার তিন ছেলে তো একদম সিনেমার হিরোর মতো দেখতে। অনেক মেয়েই ওদের দেখে হাসে নিশ্চয়ই। এই কথাই তো ভাবছিলাম, ছেলেরা এখন বড় হয়ে গেছে, এবার তাদেরও বিয়ের কথা ভাবা উচিত। একদম ঠিক বলেছো বৌদি, এখন ওদের সংসার গড়ার সময় এসে গেছে। তাই আমার একটা অনুরোধ ছিল লতা, তুমি তো গ্রাম আর শহরের অনেক বাড়ির খবর জানো। যদি কোথাও ভালো, সুন্দর আর সংস্কারী মেয়ের খোঁজ পাও আমাকে অবশ্যই জানাবে। অবশ্যই জানাবো বৌদি, তোমার তিন ছেলের জন্য তো খুব ভালো আর সুন্দর বউ দরকার। এমন মেয়ে যে শুধু সুন্দর নয়, বাড়িটাও ভালোভাবে সামলাবে। হ্যাঁ লতা, আমারও সেই ইচ্ছা। আমি এমন তিনটে বউ চাই যারা এই বাড়িটাকে আনন্দে ভরিয়ে তুলবে। এমন সময় তিন ভাই কাজ থেকে বাড়ি ফিরে আসে। মা, চলে এসেছি। এই যে আমাদের হিরোরা, এই মাত্র তোমাদের কথাই হচ্ছিল, তোমাদের বিয়ের কথা চলছিল। আরে মা, এখনই এসব কথা? তাড়াতাড়ি কিসের? তোমরা এখন বড় হয়ে গেছো, এবার তোমাদেরও সংসার করা উচিত। বৌদি, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার তিন ছেলের জন্য সুন্দর মেয়ে নিয়ে আসবো। আমি তো এবারে সবচেয়ে ছোট, তাই আমার মনে হয় আমার বিয়ে করার আগে বড়দা আর মেজদার বিয়ে করা উচিত। মনে হচ্ছে ছোট ভাই আমাদের আগে বিয়ে দিয়ে তবেই শান্তি পাবে। ঠিক আছে, আগে রাকেশ আর সুমিতের জন্য ভালো মেয়ে খুঁজতে হবে। বৌদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি দুটো সম্বন্ধ নিয়ে আসবো। সত্যি লতা? তাহলে তো খুব ভালো হয়। কিছুদিনের মধ্যেই রাকেশ আর সুমিতের বিয়ে হয়ে যায় দুই সুন্দরী মেয়ে পূজা আর নেহার সঙ্গে। ধুমধাম করে বিয়ে হয় এবং বাড়িতে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে।
বিয়ের পর পূজা আর নেহা শ্বশুরবাড়িতে এসে সবাইকে খুব ভালোবাসা দিয়ে আপন করে নেয়। তারা ভোরে উঠে বাড়ির সব কাজ করে, রান্না করা, ঘর সামলানো, সব কিছু মিলেমিশে করে। আমার দুই বৌমা এই বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিয়েছে। হ্যাঁ মা, ঠিক বলেছ। এমন বৌদি পেয়ে আমরা সত্যিই খুব ভাগ্যবান হয়েছি। রাকেশ আর সুমিত তাদের স্ত্রীদের দেখে খুব খুশি। এইভাবেই পুরো পরিবার মিলেমিশে ভালোবাসা আর শান্তিতে থাকতে শুরু করে। অফিস থেকে নিমন্ত্রণ পেয়ে রিতেশ প্রথমবার তার বসের বাড়ির পার্টিতে যায়। একটা বিশাল বড় বাড়ি, চারিদিকে আলো, মিউজিক আর অতিথিদের ভিড়। এত জাঁকজমক দেখে রিতেশ একটু অবাক হয়ে চারিদিকে তাকাতে থাকে। ওয়াও, কি বিশাল বাড়ি! মনে হয় কোনো ফিল্মের সেট। আমাদের গাঁয়ের বাড়ির সাথে তো কোনো তুলনাই নেই। আজ বুঝতে পারছি আমাদের বস কতটা ধনী। ঠিক তখনই সবার নজর কেড়ে প্রীতি ভিতরে প্রবেশ করে। প্রীতির গায়ের রং শ্যামলা, কিন্তু তার স্টাইল, স্মার্টনেস আর আত্মবিশ্বাস দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আধুনিক পোশাক, আত্মবিশ্বাসী হাঁটা, হাতে বিয়ারের গ্লাস। অনেক ছেলে তাকে দেখছে, কিন্তু হঠাৎ প্রীতির চোখ পড়ে রিতেশের উপর। প্রীতি রিতেশের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হ্যালো হ্যান্ডসাম, আমি প্রীতি। তুমি হয়তো আমার বাবার অফিস থেকে এসেছো, তাই না? রিতেশ একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, যেন কয়েক সেকেন্ডের জন্য কথা বলতে ভুলে গেছে। হ্যাঁ, আমি রিতেশ। আমি আপনার বাবার কোম্পানিতেই কাজ করি। প্রীতি হালকা হাসি দিয়ে হাতে থাকা গ্লাসটা আস্তে আস্তে ঘোরায়। আপনি কেন বলছো? এত ফর্মাল হওয়ার দরকার নেই। পার্টিতে সবাই বন্ধু, তাই তুমি বলেই ডাকো। ঠিক আছে, আসলে আমি এত বড় পার্টিতে তো প্রথমবার এসেছি, তাই একটু অস্বস্তি হচ্ছে। তোমাকে দেখে তো একদমই মনে হচ্ছে না যে তুমি অস্বস্তিতে আছো, বরং এই পুরো পার্টিতে যত ছেলেরা আছে তাদের মধ্যে তুমি একেবারে আলাদা। রিতেশ অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি তো একদম আলাদা ধরনের মেয়ে। প্রথম দেখাতেই এত খোলামেলা করে কথা বলছো। আজ এই পার্টিতে আমার সবচেয়ে ভালো লেগেছে তোমাকেই। দুজনে হালকা হেসে ফেলে। কথা বলতে বলতে তারা বারান্দার দিকে চলে যায়। জানো রিতেশ, এই বড় বাড়ি, এই পার্টি, এগুলো আমার কাছে খুব সাধারণ ব্যাপার, কিন্তু আজকের মুহূর্তটা খুব অন্যরকম। কেন? তাহলে আজ থেকে আমরা বন্ধু? হ্যাঁ, একদম। প্রীতি তার হাত বাড়িয়ে দেয়। ডিল? রিতেশ তার হাত ধরে বলে, ডিল। সেই পার্টির রাত থেকেই রিতেশ আর প্রীতির বন্ধুত্ব শুরু হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব আরো গভীর হতে থাকে, আর একসময় তাদের সম্পর্ক বন্ধুত্ব ছাড়িয়ে ভালোবাসায় পরিণত হয়। হ্যালো প্রীতি, হঠাৎ করে ফোন? কি করছো তুমি? আজ প্রীতির গলায় কিছুটা অস্থিরতা রয়েছে। রিতেশ, তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। কি হয়েছে? তোমার গলা এত সিরিয়াস লাগছে কেন? রিতেশ, আমি প্রেগনেন্ট। এটা শুনে রিতেশ যেন একদম স্তব্ধ হয়ে যায়। কি? এটা কি করে হলো? তুমি এসব কি বলছো প্রীতি? আমরা এখন কি করব? ভয় পেও না রিতেশ, আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এখন যদি দেরি হয় তাহলে সমস্যা আরো বাড়বে। কিন্তু প্রীতি, আমার মা কি তোমায় মেনে নেবে? আসলে আমার বৌদি দুজন খুব সুন্দর, আর তুমি তো... তুমি কি বলতে চাও আমি কালো? না মানে, আমি সেটা বলতে চাইনি। যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আজই জানাও। ঠিক আছে প্রীতি, আমরা বিয়ে করব। তাহলে কাল সকালে মন্দিরে। পরের দিন সকালে রিতেশ আর প্রীতি চুপচাপ একটা মন্দিরে যায়। পুরোহিতের সামনে তারা একে অপরকে মালা পরিয়ে বিয়ে করে। মন্দিরের বাইরে এসে রিতেশ একটু চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে। কোথায় যাব আমরা? মানে এখন যখন আমরা বিয়ে করে ফেলেছি তখন লুকিয়ে থাকার কোনো মানে নেই। চলো বাড়ি যাই, যা হওয়ার সবার সামনেই হবে। আমি তোমার স্ত্রী, এই পরিচয় আর লুকিয়ে রাখবো না। ঠিক আছে, চলো বাড়ি যাই। ঘরের ভিতরে মা, পূজা আর নেহা গল্প করছে। হঠাৎ দরজায় জোরে জোরে কড়া পড়তে শুরু করে। এই সময় কে এলো? মা দরজা খুলে অবাক হয়ে যান। দরজার সামনে রিতেশ দাঁড়িয়ে আছে, গলায় বিয়ের মালা, আর পাশে প্রীতি দাঁড়িয়ে। রিতেশ, গলায় মালা কেন? আর এই মেয়েটাকে? মা, এ প্রীতি, আজ থেকে এ আমার বউ গো। কি বললে? তুমি বিয়ে করেছো আর আমাদের একবারও জানালে না? এই সময় রাকেশ, সুমিত, পূজা আর নেহা ভেতরে আসে। রিতেশ, এটা কি করলি? এত বড় সিদ্ধান্ত নিলি আর আমাদের জানালিই না। আর একটা কথা বলো,
তুমি এত সুন্দর স্মার্ট আর এই একটা কালো মেয়েকে বিয়ে করলে? প্রীতি চুপচাপ দাঁড়িয়ে থাকে। মা প্লিজ এটা বলো না, রং দেখে কাউকে বিচার করা ঠিক নয় গো। তাহলে বলো, বিয়ে করলে কেন এখন? মা সত্যি বলছি, আমি আর প্রীতি অনেক দিন ধরে দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু এমন একটা পরিস্থিতি উদয় হয়েছে কি বিয়ে করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। কি পরিস্থিতি? প্রীতি প্রেগনেন্ট দাদা। মানে প্রীতি প্রেগনেন্ট? হ্যাঁ দাদা, এই জন্য আমাদের তাড়াতাড়ি বিয়ে করতে হলো, কাউকে জানানোর সময় পর্যন্ত পেলাম না। কিন্তু এই মেয়েটা কে? তার পরিবার? প্রীতি খুব বড় পরিবারের মেয়ে, সে আমার কোম্পানির বসের মেয়ে গো। কি? বসের মেয়ে? হ্যাঁ, কিন্তু সে সবকিছু ছেড়ে আমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। যেহেতু তুমি বিয়ে করেছো, প্রীতি আজ থেকে এই বাড়ির বউ। মা একটা থালা নিয়ে আসে এবং দুজনকে বরণ করে ভেতরে নিয়ে যায়। এসো মা, এসো, ভিতরে এসো। মা প্রীতিকে স্বাগত জানিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়। তাহলে এটাই তোমাদের বাড়ি? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। ওহ ঠিক আছে। এত ছোট বাড়ি, এখানে এত লোক কি করে থাকে? বলো তো আমি কোথায় থাকবো? এত ছোট জায়গায় থাকার অভ্যাস তো আমার নেই। রিতেশ একটু অস্বস্তিতে পড়ে যায়। এ যেন সংসারে অশান্তি না আনে। রিতেশ আর প্রীতি রিতেশের ঘরে আসে। প্রীতি চারদিকে তাকিয়ে একটু অসন্তুষ্ট হয়ে বসে পড়ে। রিতেশ, তোমার বাড়িটা সত্যিই খুব ছোট, এখানে আমার একদমই ভালো লাগছে না। প্রীতি, বাড়ি ছোট হতে পারে কিন্তু এখানে সবাই খুব ভালো, একটু সময় দাও, তুমিও খুব তাড়াতাড়ি অভ্যস্ত হবে। দেখা যাবে। আচ্ছা এখন আমার খুব খিদে পেয়েছে, তুমি কোনো ভালো রেস্টুরেন্ট থেকে খাবার আনো। মা হয়তো আমাদের জন্য কিছু রান্না করছে। না না, আমি এসব সাধারণ বাড়ির খাবার খেতে পারবো না, তুমি রেস্টুরেন্ট থেকেই অর্ডার করো। রিতেশ চুপচাপ ফোন বের করে খাবার অর্ডার করে দেয়। মা রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। পূজা, নেহা, বাড়িতে নতুন বউ এসেছে, ওর জন্য একটু ভালো রান্না করে নিয়ে যাও। ঠিক আছে মা, আমরা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ মা, নতুন বউ তো যেন না মনে করে আমরা আপন করিনি। পূজা আর নেহা যত্ন করে রুটি, তরকারি আর মিষ্টি সাজিয়ে থালায় নিয়ে যায়। আমরা তোমার জন্য খাবার এনেছি। কি? তুমি নতুন এসেছো তাই ভাবলাম তোমার জন্য ভালো মন্দ কিছু একটু বানাই। পূজা থালা এগিয়ে দেয়। এগুলো সব খাবার? হ্যাঁ, আমরা নিজেরা বানিয়েছি। সরি, কিন্তু আমি এই খাবার খাই না, আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি সেটাই খাবো। কিন্তু আমরা তোমার জন্য কত কষ্ট করে বানালাম। তোমরা বানিয়েছো সেটা তোমাদের ইচ্ছা, আমি তো বলিনি বানাতে, আমি শুধু ভালো রেস্টুরেন্টের খাবারই খাই। রিতেশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দুজনেই দুঃখিত হয়ে থালা নিয়ে চলে যায়। কি হলো, নতুন বউ খুশি হয়নি নাকি? না মা, ও বললো খায় না এসব খাবার। ও বললো খাবার অর্ডার করেছে। হে ভগবান, এই যেন সংসারে অশান্তি না ছড়ায়। প্রীতি, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমার বন্ধুদের সাথে একটা পার্টি আছে। কিন্তু তুমি তো এখন মা হতে চলেছো, এভাবে রাতে বাইরে যাওয়া, পার্টি করা তোমার বাচ্চার পক্ষে ভালো না। হ্যাঁ মা, ডাক্তারও বলে এই সময় শরীরের যত্ন নিতে হয়। আর এসব পার্টিতে ধূমপান, মদ এসবই থাকে, এগুলো বাচ্চার জন্য খুব ক্ষতিকারক। ও প্লিজ, তোমরা এত পুরনো চিন্তাধারার কেন? এগুলো এখন খুবই সাধারণ ব্যাপার। সাধারণ হোক আর না হোক, মা হবার সময় নিজের বাচ্চার কথা ভাবতে হয়। আমি জানি আমি আমার জীবন কিভাবে কাটাবো, আমাকে কেউ শেখাতে আসবে না। প্রীতি রাগ করে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। এইভাবে দিন কাটতে থাকে। প্রীতি তার অভ্যেসে কোনো পরিবর্তন আনে না, পার্টি, মদ, সিগারেট কিছুই ছাড়ে না। শাশুড়ি রিতেশ, পূজা আর নেহা বারবার বোঝায়, কিন্তু কে শোনে কার কথা। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। প্রীতি, তুমি আবার পার্টি করে এসেছো? হ্যাঁ, তাতে সমস্যা কি? সমস্যা আছে। তুমি কি ভুলে গেছো তুমি 6 মাসের বাচ্চা নিয়ে আছো? ওহ, আবার সেই পুরনো কথা। ডাক্তার বলেছেন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়। ডাক্তার, কি হয়েছে? এখনই অপারেশন করতে হবে, 1 মিনিটও দেরি করা যাবে না। কেন ডাক্তার? গর্ভাবস্থায় ধূমপান বা মদ্যপান যদি কেউ করে, বাচ্চার উপর খুব খারাপ প্রভাব পড়ে। পরীক্ষায় দেখা গেছে বাচ্চা খুব দুর্বল অবস্থায় আছে। ডাক্তার, আমার স্ত্রী আর বাচ্চা ঠিক থাকবে তো? আমরা চেষ্টা করব, কিন্তু অপারেশন করা কিন্তু খুব দরকারি। হে ভগবান, আমার স্ত্রী আর বাচ্চাকে নিরাপদে রেখো। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হন। সবাই দাঁড়িয়ে যায়। ডাক্তার, ওদের অবস্থা কেমন?
অপারেশন সাকসেসফুল, মা বাচ্চা দুজনেই সুস্থ। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু একটা সমস্যা আছে, দুজনেই এখন খুব দুর্বল অবস্থায় আছে। তাহলে এখন কি হবে ডাক্তার? বাচ্চাকে আপাতত ভেন্টিলেশনে রাখতে হয়েছে, ওর একটু বিশেষ যত্ন নেওয়া দরকার। ডাক্তার, আমার বাচ্চা ঠিক হয়ে যাবে তো? আমরা চেষ্টা করছি বাবা। রিতেশ, আমার বাচ্চা কোথায়? ওকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, ডাক্তাররা সব দেখছেন। সব আমার দোষ। আমি কারো কথা শুনিনি। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন এসব ভেবে নিজেকে আর কষ্ট দিও না। না মা, আমি খুব বড় ভুল করেছি। যদি তখন আপনার কথা শুনতাম তাহলে আজ আমার বাচ্চাকে এত কষ্ট পেতে হতো না। প্রীতি, এখন শুধু ভগবানকে প্রার্থনা করো আমাদের বাচ্চাকে যেন উনি সুস্থ করে দেন। প্রীতি কাঁদতে থাকে। ভগবান, আমাকে শাস্তি দাও, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। প্রায় 1 মাস হাসপাতালে থাকার পর ধীরে ধীরে প্রীতি তার বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হতে থাকে। অবশেষে ডাক্তার তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেন। ঘরের দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। এসো এসো, অনেকদিন পর তোমাদের দেখে খুব ভালো লাগছে। প্রীতি ধীরে ধীরে বাচ্চাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে আসে। মা, আমি এত ভুল করেছি, তবুও আপনারা আমাকে ভালোবাসেন। এখন নিজের আর বাচ্চার খেয়াল রাখো। কিছুদিন পর বাড়ির ভিতরে পূজা আর নেহা বাচ্চাকে কোলে নিয়ে খেলছে। দেখো দেখো নেহা, বাচ্চাটা কি সুন্দর হাসছে। হ্যাঁ, মনে হচ্ছে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। প্রীতি পাশে বসে আবেগ নিয়ে দেখছে। তোমরা দুজন আমার বাচ্চার জন্য এত কিছু করছো, আমি কখনো ভুলবো না। এমন বলছো কেন? ও তো আমাদেরও বাচ্চা। হ্যাঁ, এবারে সবাই মিলে ওর যত্ন করবে। টাকা আর অহংকার দিয়ে কেউ সুখী হতে পারে না। সত্যিকারের সুখ তো পরিবারের ভালোবাসায় থাকে। এই তো আসল সংসারের কথা। ধীরে ধীরে কয়েক মাস কেটে যায়। সবাই মিলে প্রীতি আর তার বাচ্চার খুব যত্ন নেয়। সময়ের সাথে মা আর বাচ্চা দুজনেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সবাই একসাথে বসে বাচ্চা খেলছে। এখন বুঝতে পারছি, এই বাড়িই আমার আসল পরিবার। আমি আমার সব অহংকার ভুলে গেছি। এখন থেকে আমি তোমাদের সবার সাথে মিলেমিশেই পরিবারে থাকতে চাই। ভগবান তোমাদের সুখে রাখুক। সবাই হাসছে, বাচ্চা খেলছে।